বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আশুলিয়া থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ গফু, বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, শহীদ জিয়ার সৈনিক ভাই ও বোনেরা, দূরে দাঁড়িয়ে, বাসায় বসে, বারান্দায় দাঁড়িয়ে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমি একটা অনুরোধ করব, কিছু কিছু মুরব্বীকে দেখছি পিছে দাঁড়িয়ে ঠিক মতো দেখতে পাচ্ছে না। তোমরা যারা একটু বয়সে ছোট আছো, কম আছো, জায়গা বসার জায়গা না দিলেও অন্তত সামনে দাঁড়িয়ে শোনার সুযোগ দাও। কারণ অনেক বছর পরে আমরা এই গ্রামে এসে কিছু কথা বলছি। 15, 16, 17 বছর আরও বেশিও হতে পারে। যার যার বিবেক থেকে, ভদ্রতা থেকে, শিষ্টাচার থেকে যারা মুরব্বী আছে, যারা পিতৃতুল্য, তাদের একটু সামনে দাঁড়িয়ে বক্তব্য শোনার সুযোগ দিয়ে। এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি যাদের বয়স অনেক কম। আমি এক সময় এলাকায় এমপি ছিলাম, তখন এখানে অনেকেরই জন্ম হয় না। তো সেজন্য তাদের উদ্দেশ্যে আমার সম্বন্ধে একটু 2-1 মিনিট বলতে চাই। এই নিজের কথা নিজে বলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তারপরে যেহেতু নির্বাচন, আমার মনে হয় 2-1টি কথা বলা দরকার। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ময়মনসিংহ মেডিকেল থেকে আমি ডাক্তারি বিদ্যা, যেটা MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি পাস করে, BCS পাস করে 10 BCS আমি 5 বছর সরকারি চাকরি করেছি। এই সাপাড়া হেলথ কমপ্লেক্সে এসে মাথায় পলিটিক্সটা ঢুকে গেল। আব্বার খুব ইচ্ছা ছিল তার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেবে, প্রয়োজন হলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবে, বড় একটি হাসপাতাল আশুলিয়াতে হবে আমাদের গ্রামে, সেই সব দেখভাল করে আমার জীবন চলে যাবে। কিন্তু সব কিছু তো আর ইচ্ছা মতো হয় না। যেহেতু আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিলেন, 43 থেকে 88 সাল আশুলিয়ার, এবং 79 সালে উনি ধানের শীষ প্রতীক নিয়ে এই সাভার আসনে সংসদ সদস্য হয়। আমাকেও একই পথে যাইতে হলো। সরকারি বিধি মোতাবেক সরকারি চাকরি করলে সংসদ নির্বাচনে চাকরি করা অবস্থায় অংশগ্রহণ করা যায় না। আমাকে রিজাইন করে 96-এ আমি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করি, আপনাদের ভোটে বিজয়ী হই। আবার 2001 সালে ধানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচন করি, আবার বিজয়ী হই। পরপর 2 বার 10 বছর আমি এই এলাকার সংসদ সদস্য ছিলাম। যারা বয়োজ্যেষ্ঠ, যারা মুরব্বী, যাদের বয়স 50 বছর 60 বছর, তারা হয়তো চিনতে পারছেন, বাকিরা হয়তো আমার পরিচয় অনেক কিছু জানেন না। তারপরে শেখ হাসিনা এসে তো আমাদেরকে এমন জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে দিল। আমার নামে এখনও 53টি মামলা, আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে। এইসব নিয়েই এইবার 5মবারের মতো আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে ঢাকা 19 আসনের জন্য। এবং আমার ছোটো ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ইয়ার পরে 2 বারের চেয়ারম্যান, 2014 সালে ভাইস চেয়ারম্যানও হয়েছে। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা রাজনীতিটা ঠিক মতো করতে দিল না। ঠিক আছে, যে যেরকম করেছে তার বিচার, তার ফল কিন্তু সেরকমভাবেই ভোগ করতে হবে। এইটাই কিন্তু আল্লাহর বিধান। আজকে দেখেন যে সামনে নির্বাচন, কেন আপনারা ধানের শীষে ভোট দেবেন? এই ধানের শীষ মার্কা কার? এই ধানের শীষ মার্কা জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে 1 সেপ্টেম্বর এই দল তৈরি করেছেন, এবং উনি রাষ্ট্রপতি ছিলেন। 79 সালে ওনার নেতৃত্বে যে সংসদ নির্বাচনে আমার বাবা সংসদ সদস্য হয়েছেন, সেই নির্বাচনে 260টি নিয়ে বিএনপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। তারপরে খালেদা জিয়ার নেতৃত্বে এই দল কিন্তু আরও কয়েকবার রাষ্ট্র ক্ষমতা, 91 সালে, 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দেখেন তারা এমন একটি দল উপহার দিল, আজকে আমাদের নেত্রীকে সারা বাংলাদেশে এত জনপ্রিয়, মহিলারা তাকে এত পছন্দ করে, তার নামে একটি মিথ্যা মামলা দিয়ে প্রথমে 5 বছর, পরে আরও 5 বছর, 10 বছর তাকে রায় ঘোষণা করলো। এবং 2 বছর সে পুরানো জেলখানায়, যেখানে আমি সহ অনেকে যে জেলখানায় থাকা অভ্যাস আছে, তাকে একা
সে জেলখানায় থাকতে হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যে খালেদা জিয়ার শরীর ভালো না, সে তো বেশি দিন বাঁচবে না, এবং চিকিৎসার জন্য বাইরেও যেতে দেয় নাই। কিন্তু তারা ভুলে গেছে যে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। কার কতটুকু হায়াত এটা আমি আপনি জানি না, আমার হায়াত কতটুকু সেটা তো আমি জানি না। অতএব আপনি ইচ্ছা করলে একজনের জীবন নিয়ে নেবেন, এত ক্ষমতা কোনো মানুষকে নেই, তো আল্লাহ দেয় নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এই কয়েক বছরে উনি 6 বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসছেন। এর কথা বলেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গত মাসের 27 তারিখে, যিনি আমাদের বিভাগীয় মত বিনিময় সভা ডেকেছিলেন যারা বিএনপি প্রার্থী প্রতিটি আসনে। উনি কেঁদে কেঁদে বলেছেন যে যতবার উনি অসুস্থ হন, এই 1 বছরে উনি 2-3 বার হয়েছেন, একবার তো লন্ডন থেকে ঘুরে আসছে, তারা বলেছেন যে আম্মা খুব খারাপ লাগলে তোমাকে আবার দেশের বাইরে নিয়ে আসি। উনি বলেছে আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, বাংলাদেশে 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আর দেশের বাইরে যাব না। আল্লাহ যতদিন হায়াত রেখেছে আমি এই দেশেই জনগণের সাথে থাকব, এই বাংলাদেশের মাটিতে যেন আমার কবর হয়। তবে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, সেটা কি, যে শেখ হাসিনা এই দলকে ধ্বংস করার জন্য অনেক চক্রান্ত করছে। আমাদের প্রিয় তারেক রহমানের কারণে এই 17 বছর আমাদের সাথে ফোনে স্কাইপিতে যোগাযোগ করে আমাদেরকে চাঙ্গা রেখেছে। কেউ আমাদের দলে কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে নাই, তাকে মিথ্যা মামলা দিয়ে তো লন্ডনে পাঠাইছে। এখন অবশ্য মামলা নেয় এবং খুব শীঘ্রই দেশে চলে আসবে, আমরা আশা করছি। দেখেন, একটা মানুষ 18 বছর 17 বছর ধরে দেশের বাইরে, তার বাবা রাষ্ট্রপতি, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, অথচ এই দেশে সে আসতে পারে না। এর নাম গণতন্ত্র, এর নাম স্বাধীনতা। এর জন্য দেশ যুদ্ধ হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনে ইজ্জত গিয়েছে। আর সেই দেশে ইলেকশন হবে না, ইলেকশন আপনারা ভোট দিতে পারবে না, দিনে গুণ রাতে হবে। এই গণতন্ত্র আমরা দেখতে চাই না। এইবার সুষ্ঠু নির্বাচন হবে। খালেদা জিয়া যে কথা বলেছেন, শেখ হাসিনা এই দলকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে, অনেককে প্রলোভন দিয়েছে, মামলা হামলা, জুলুম, ক্রসফায়ার, গুম, হত্যা করে এই দলকে নিবৃত করতে পারে নাই। সবাইকে রেখে নিজেই দেশ থেকে পালিয়ে গেছে। খালেদা জিয়া আশা করছেন যে এখনো যে এই দল জনগণ পছন্দ করে, জনগণ ভালোবাসে, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অতি আগে অপেক্ষা করছে। আমি জীবন দশায় দেখে যেতে চাই যে 18 কোটি মানুষ এই দলকে আবার আমার জীবনের শেষ মুহূর্তে আবারও ধানের শীষ মার্কা দিয়ে বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত থাকবে। এটা খালেদা জিয়া আমাদের নেত্রী, আপনাদের নেত্রী দেখে দিতে চায়। আপনারা চান না আমাদের নেত্রী ইচ্ছা? হাত ধরে দেখান, চান না? খালেদা জিয়ার ইচ্ছা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে। এবং এই মঞ্চে যারা আছে বেশিরভাগ নেতাকর্মী কম বেশি মামলা খেয়েছে এবং কম বেশি সবাই জেলখানায় ছিল। এই 17 বছর আমরা পালিয়ে পালিয়ে ছিলাম, কখনো বাসায় থাকতে পারি নাই, কারণ আমাকে একদিন বাসার থেকে ধরে এনেছে। আমার নামে মামলা নেই, এখন ধৈর্যাই না মামলা দিলে তো আমার কিছু করার নাই। আমি এই দেশের নাগরিক, আমার পরিবার আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো আমি তো 17 বছর পালিয়ে থাকতে পারি না। আমি তো কাউকে খুন করি নাই, আমার তো দুর্নীতি মামলায় কোনো সাজা হয় নাই, তাহলে আমি পলায়ে থাকবো কেন? কিন্তু আমাদের সবাইকেই পলায়ে থাকতে হয়েছে এবং কেউ শান্তিতে থাকতে পারে নাই। এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে পালিয়ে ছিল, এদের পরিবারের কি দুঃখ কষ্ট নাই? তারা কি আশা করতেছে না? তাদের দুঃখ কষ্ট দেখে আপনাদের মায় হয় না? অতএব এই খালেদা জিয়া পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক পরিবারের উপর এরকম নির্যাতন হয় নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান থেকে হাত পা বেঁধে সিলিং ফেলা থেকে ঝুলানো ছিল, নিচে ফেলে দিয়েছে যাতে সে পঙ্গু হয় 111-এর সময়, যাতে সে মারা যায়। আল্লাহর উসিলায় সে এখনো জীবিত আছে, সুস্থ আছে। তার কথা উনি নিজেই বলবেন যখন দেশে আসবেন। এরকম প্রেক্ষাপটে আমি তো মনে করি আপনাদের সহানুভূতি আছে, আমাদের নেত্রীর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে, এবং সবাই যে অত্যাচার করেছি সেই অত্যাচারে ফসল হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই বিএনপিকে এবং দেশটাকে এরকম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় বসানো, যাতে শেখবানের মতো জীবন দশায় উনি দেখে যেতে পারে তার হাতে গড়া জনপ্রিয় দল বিএনপি প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।
অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে বলে যাই যে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীক ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, জানি আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের কল্যাণে আমি আমার জীবনে বাকি সময় দিতে পারি। একটা গল্প বলি। ধরেন আপনি একটা আলু মাপতেছেন, দুই পাল্লা দাড়ি পাল্লায় আলু ওজন দিচ্ছেন, এক জায়গায় বাট্টা আর আরেক জায়গায় আলু। একটা মাছি যদি এক পাশে বসে, ওজনে তেমন কোনো হেরফের হবে না। কিন্তু বড় বড় সোনার দোকানে ওদের সোনা মাপার কিন্তু অনেক সুন্দর ছোট্ট পাল্লা আছে, আপনারা কখনো দেখেছেন কিনা? সেই পাল্লা এক সাইডে যদি একটি মাছি বসে, অনেক হেরফের হবে। 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পার্থক্য হয়ে যাবে। তার মানে ব্যক্তি ইম্পর্টেন্ট না, সেই ব্যক্তিকে আপনি কোথায় বসাচ্ছেন, কোন চেয়ারে বসাচ্ছেন, সেই চেয়ারের যোগ্যতা ওই ব্যক্তি আছে কিনা, সেইটা বুঝেও কিন্তু আপনাকে ভোট দিতে হবে। অতীতে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, এমপি, কার কি যোগ্যতা ছিল আমরা সব জানি। কারণ তারা কেউ ভোটে পাশ করে নাই। যদি ভোটে পাশ করতো তাইলে এত আকাম, এত অন্যায়, এত চাঁদাবাজি, এত সন্ত্রাস তারা করতে পারতো না। তারা ভয় পাইতো, তারা জানে জনগণের ভোট নাই, আমি আসি, তাদের আপা কইছে 42 সাল পর্যন্ত 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা আছে, জনগণের ভোট রাখবো না। প্রত্যেকবার ভোট নিয়ে প্রতারণা করছে। জনগণের সাথে যারা প্রতারণা করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন জনগণ রাখে না। তার প্রমাণ শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার দাপটে সবাই তটস্থ ছিল, প্রশাসন, আমরা, সারা বাংলাদেশ। কিন্তু আল্লাহ কি করলেন? যে তোর ক্ষমতা কিছুই না, গাছের পাতাও নড়ে না আল্লাহ ইশারা ছাড়া, আমার ক্ষমতা দেখ। আল্লাহ তাকে এমনভাবে দেখাই দিল, এই কুচি কুচি ছাত্ররা, শ্রমিকরা, জনতারা এমন আন্দোলন করলো 36 দিনে, শেখ হাসিনা জীবন নিয়ে পালিয়ে চলে গেল। হাজার হাজার মানুষ হত্যা করে পার পাওয়া যায় না, কারণ আপনি মুসলমান, আমরা আল্লাহর বিধানে বিশ্বাস করি। অতএব আপনার বিচারে আপনিই পড়েছেন। আজকে যে কোর্ট করেছিল এই ট্রাইব্যুনাল, এই কোর্ট শেখ হাসিনা হাতে করা। আজকে অনেক নেতৃবর্গকে সে মৃত্যুদণ্ড দিছে। আজকে সেই তার নিজের হাতে তৈরি করা কোর্টে আজকে তাকে মৃত্যুদণ্ড দিছে। দেখেন আল্লাহর বিচার যে কত নগদ নগদ পাওয়া যায়, এটা শ্রেষ্ঠ উদাহরণ। তাই আমিও বলি, খালি ভোটের কথা কইলে হবে না, আল্লাহকে খালি সুসময় ডাকলে হবে না। পরিবারের সবারই কিন্তু ভালো মুহূর্ত আছে, খারাপ মুহূর্ত আছে। আমরা যেহেতু মুসলমান, একসময় মারা যেতে হবে, আল্লাহকে সবসময় স্মরণ রাখেন। এই 5ই আগস্টের ঘটনা যদি আমরা ভুলে যাই, আমরা যারা রাজনীতি করি, যারা বাড়াবাড়ি করেছে, তাদের সবারই কিন্তু হিসাব হচ্ছে, সামনে কিন্তু আরও হিসাব নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা ছোটবেলায় আমরা জানতাম যে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এখন আপনারা বলেন সব শিক্ষিত মানুষ কি ভালো মানুষ? ভালো মানুষ। ভূপেন হাজারিকার একটা বহুল প্রচারিত জনপ্রিয় গান আছে, এই গানটা উনি লিখেছেন, উনি সুর দিয়েছেন, উনি নিজে গেয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গানের শেষের দিকে 2 লাইন আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? এইটা সেই সব শিক্ষিত অমানুষদের নিয়ে বলা হয়েছে, যাদের আপনিও চিনেন, আমরাও চিনি। এই সব অমানুষ থেকে দূরে থাকেন, কারণ এরা আসলে কারো ভালো চায় না। বিগত 17 বছর অনেকে ক্ষতি করেছে, এখন তারা নিজেরাও ভালো নাই, আবার সুযোগ পাইলে ক্ষতি করবে। অতএব এদের থেকে আপনারা, আমরা সবাই যদি দূরে থাকেন, সমাজের লাভ হবে, রাষ্ট্রের লাভ হবে। এবং আপনারা সেই সব অমানুষদের সবাই চিনেন। একটা গল্প বলি, আলেকজান্ডার দ্য গ্রেট, উনি একজন বীর এবং রাজা। তার বাবা দ্বিতীয় ফিলিপ ম্যাসাডোনিয়ার রাজা ছিল। এখন যেন ইউরোপে রাশিয়া ভেঙে যেসব দেশগুলো হয়েছে, ওই দেশগুলো এখন কি নাম হয়েছে আমি জানি না। তো সেই দেশের রাজা ছিল, উনি 32 বছর বেঁচে ছিলেন এবং অনেক যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতিও ছিলেন। সে যখন কঠিন অসুখে আক্রান্ত, তখন সে তার মন্ত্রী পরিষদ, তার আত্মীয় স্বজন,
শুভাকাঙ্ক্ষীদের ডেকে 3টা নির্দেশ দিয়ে গেলেন। প্রথম নির্দেশ হলো, আমি যখন মারা যাব আমার সেই কফিনটা আমার যারা ডাক্তাররা আমার চিকিৎসা করতেছে তারা সেই কফিন বহন করবে, আর কেউ আমার কফিন ধরতে পারবে না। দ্বিতীয়ত, আমি সারা জীবন যা উপার্জন করছি, সোনা দানা টাকা পয়সা সব আমি জনগণের জন্য দিয়ে গেলাম, সব আমার যাওয়ার রাস্তায়, কবরে যাওয়ার রাস্তায় আমাকে সব তোমরা ফেলে দিবা, আমার পরিবারের জন্য কিচ্ছু রাখার দরকার নাই। আর 3 নম্বর, কফিনে আমার শরীর ঢাকা থাকবে, আমার 2টা হাত তুমি বাই করে রাখবা। সবাই বলল, ঠিক আছে রাজা সাহেব, আপনার সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন হবে, কিন্তু আপনি আমাদের এইসব নির্দেশ কেন দিয়ে যাচ্ছেন? সে বলল, ডাক্তারদের অনেক সময় অহংকার হয়, বাড়াবাড়ি করে, সে বলে যে তাকে আমি বাঁচাইছি, আমার উসিলায় সে বাঁচছে, আপনার উসিলায় বাঁচতে পারেন, আসলে তো রক্ষা করছে আমাদের আল্লাহ উপরে যে আছেন। ডাক্তার তো ইচ্ছা করলে সবার জীবন বাঁচাতে দিলে কেউ তো মারাই যেত না। অতএব ডাক্তারদের অহংকার ভাঙতে হবে। 32 বছরে একজন মানুষ যখন অনেক কিছু বুঝে না, সেইটা বিদায় নেওয়ার আগে পৃথিবীর উদ্দেশ্যে বলে গেলেন এবং বলে যে দ্বিতীয় সোনা দানা কেন আপনার পরিবার দেবেন না? কারণ এইসব সম্পদ অর্জন করতে গিয়ে আমি অনেক মানুষকে কষ্ট দিছি, অনেক আত্মীয় স্বজন আমার বাসায় আসে না, অনেকে আমাকে বকা দেয়, গালি দেয় দূর থেকে, আমার সাথে সম্পর্ক নষ্ট করছে, আমি এগুলা ভুল করছি, আমি এইভাবে টাকা পয়সা উপার্জন করা আমার দরকার ছিল না। অতএব এগুলো আমি সব জনগণের কাছে দিয়ে দিলাম, জনগণ যেন আমাকে মাফ করে দেয়। আর 3 নম্বর, সারা বিশ্ব মনে করে আমি বোধহয় আমার সব ধন সম্পদ বোধহয় আমি কবরে নিয়ে যাব, সেই জন্য আমার হাত 2টা বাইরে থাকিয়া দেখাবেন যে আমি কিচ্ছু নিয়ে যাই নাই, আমি খালি হাতে আসছি এবং খালি হাতে গেছি। আজকে দেখেন তারা অন্য ধর্মের লোক, তারা কিভাবে পৃথিবীর উদ্দেশ্যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। আমরা 2 দিনের ক্ষমতা পাইয়া নিজেরে মনে করি আমি কি বাহাদুর, আমার টাকা আসতেছে, আমি ওসিরে ফোন দেই, অমুককে ফোন দেই, ওরা ধরে নিয়ে আয়, সন্ধ্যায় কি বাদ পাইছো লয়ে আয়, টাকা গুণ, এরা সব আমার লোক। এর নাম রাজনীতি না। রাজনীতি মানে কর্তৃত্ব না, রাজনীতি মানে মানব সেবা, টেক কেয়ার, মানুষের খেদমত করা। অতীত দিনে 15, 16, 17 বছর যে রাজনীতি হয়েছে, এটাকে আমি রাজনীতি বলতে চাই না। আর এই পথে যদি অন্যরা হাঁটে, আমরাও হাঁটি, আমাদেরও পরিণতি হবে 5ই আগস্টের মতো, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদের যদি এখনই হুঁশ না হয়, জনগণ যেটা পছন্দ করে না, জনগণ যেটা চায় না, সেইটা আমরা ইনশাল্লাহ করবো না। আপনাদের আমার কথা দিলাম। শেষ একটা গল্প বলে আমি বিদায় নেব। রাজনীতি মানে ভোট চাইলে হবে না, আমরা পরিবার নিয়ে চলি, সমাজ নিয়ে চলি, আমাদেরও সন্তান আছে, আমার সন্তান আছে, আমিও কারো বাবা, হ্যাঁ আমারও বাবা আছে। কিছু কথা জীবনের গল্প কিছু আপনাদেরও জানা দরকার, কারণ আমরা এইসব গল্প শিখে শিখে এই পর্যন্ত আসছি। কে বিশ্বাস করে না করে সেটা দায়িত্ব না, নেতা হিসেবে আমার দায়িত্ব আপনাদের মনে করে দেওয়া এইসব গল্প পৃথিবীতে আছে এবং এই কারণে এইসব লোক বিখ্যাত। টমাস আলভা এডিসন এই বৈদ্যুতিক বাতি উনি আবিষ্কার করেছেন, আমেরিকান একজন ভদ্রলোক। উনি ছোটবেলা একটি স্কুলে, এটা মায়েদের খুব কাজে লাগবে, মায়েরা মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। টমাস আলভা এডিসনকে তার বাবা মা একটা ছোট্ট কিন্ডারগার্টেনে ভর্তি করেছে, ধরেন বয়স 4-5 বছর। কয়েকদিন পরে পরীক্ষা হইলো, ওই স্কুলের নিয়ম হলো পরীক্ষার রেজাল্ট সিলগালা করে বাপ মা কাছে পাঠায়া দেয়, ঘোষণা করে না। তো একটা সিলগালা করে একটা চিঠি স্ট্যাপেল করে পাঠিয়ে দিল যে তোমার বাসায় নিয়ে যাও। বাসায় এসে সে মাকে পেল, মার কাছে দিল, মা এই যে আমার রেজাল্ট, দিয়া পাশা পাশা খেলতে চলে গেল। একটু পরে আসলো, দেখো মা চিঠিটা হাতে নিয়ে বসে আছে, মানে যেটার মধ্যে রেজাল্ট আছে। বলল, আম্মা চিঠির মধ্যে কি লেখা আছে? টমাস আলভা এডিসনের মা পড়ে শোনাছেন চিঠিটা। আপনার সন্তান খুবই মেধাবী, সে প্রত্যেক বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, সর্বোচ্চ নাম্বার। তাকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক এই স্কুলে নাই। আপনার সন্তানকে আপনি নিজে দেখভাল করবেন এবং সম্ভব হলে একটা ভালো স্কুলে তাকে পড়ানোর ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তানের জন্য শুভকামনা। সে খুশি মনে হাসতে হাসতে পাশে বসে বলল যে আমি অনেক ভালো রেজাল্ট করছি। তারপরে ঘটনা আর জানি না, এগুলো গুগলও নাই। সে বিভিন্ন স্কুলে পড়ে লেখাপড়া শেষ করে
সে 32 বছরে সে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলো। ততদিনে তার মা মারা গেছে। সে একটা নতুন বাড়ি কিনেছে। সেই বাড়িতে সে টার্নিচার নিয়ে যাবে। আলমারি খুলে সেই চিঠিটা উনি খুঁজে পেলেন, যে চিঠিটা স্কুল থেকে লিখেছিলেন, স্কুলের প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার। সেই চিঠিটা উনি পড়ছেন আর ওনার চোখ দিয়ে পানি পড়ছে। উনি পড়ছেন, চোখ দিয়ে পানি পড়ছে। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে একজন স্থূল প্রতিবন্ধী বালক, সে কোনো বিষয়ে পাশ করে নাই। আপনার সন্তানকে এই স্কুলে আর আমরা রাখতে পারি না। আগামীকাল থেকে আপনার সন্তান যেন এই স্কুলে না আসে। টমাস আলভা এডিসন অনেকক্ষণ কাঁদলেন। কেঁদে রাতে ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে লিখলেন, আজকে আমার মার মতো যদি শত শত হাজার হাজার মা হতো, তাহলে এই পৃথিবীতে হাজার হাজার টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করতেন, সারা পৃথিবীকে আলোকিত করতে পারতেন। অতএব আমাদের প্রত্যেকটি মা সবচেয়ে বড় শিক্ষক পরিবারে। বাবারা সন্তানের খবর নিতে পারেন না, মাকে খবর নিতে হবে। সে স্কুলে গিয়েছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা, এইটুকু খবর নিলেই যথেষ্ট। কারণ আপনি যদি আপনার সন্তানকে মানুষ না করেন, আপনার এই সম্পদ, আপনার বেঁচে থাকা কোনো কিছুই কিন্তু খুব একটা কাজে আসবে না। আমরা প্রত্যাশা করি সবার সন্তান মানুষ হোক, আলোকিত মানুষ হোক, এবং দেশটাকে ভালো দেশ সাথে, ভালো মানুষের সাথে চলাফেরা করুক। পরিশেষে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনাদের ভোটে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে সংসদ সদস্য হয়ে, এ এলাকায় এমপি হয়ে আমি এই মাদক মুক্ত আমি ড্যান্ডাব নতুন পাড়া গড়ে দিব। আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ড্যান্ডাব আপনাদের উপহার দিব। আমি আজকে সবার সামনে, আপনার রেকর্ডিং রাখেন, আমি সবার সামনে এটা কথা দিয়ে গেলাম। আপনাদের ড্রেনের কিছু সমস্যা আছে, আমরা দায়িত্ব পেলে এখানে রাস্তার থেকে বেশি ড্রেনের সমস্যা, সেইটাও আমি করব। আর সর্বশেষ যেটার কথা সবাই বলেছে, আলমগীর ভাই, গফুর ভাই, আপনাদের যে রাস্তা ক্যান্টনমেন্ট বন্ধ করে দিয়েছে, আমার মনে আছে আমি এটা নিয়ে অনেক তর্ক করেছি। আমি যতক্ষণ এমপি ছিলাম রাস্তা কিন্তু বন্ধ হয় না। জনগণের চলাচলের রাস্তা কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা বন্ধ করতে পারে না। জনগণের জন্য দেশ, কোনো প্রতিষ্ঠান সংস্থার জন্য কিন্তু দেশ না। আমি আপনাদের সাথে নিয়ে উদ্যোগ নেব, এটার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে, আপনারা যেভাবে অতীতে চলাফেরা করতে পেরেছেন এই রাস্তাটা, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি করে দিব। আমি আপনাদের কথা দিলাম, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের পাশে থেকে, আপনাদের কল্যাণ থেকে আপনাদের জন্য কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।